স্মৃতির ঘুম ভাঙল ফজরের আজানের শব্দ শুনে, কিন্তু এখনো স্মৃতিকে জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন সজীব। সজীবকে হালকা ধাক্কা দিয়ে বুকের উপর থেকে হাতটা সরিয়ে বিছানা থেকে উঠতে যাবে, কিন্তু পারছে না। শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করছে। অনেক চেষ্টা করলো, যেদিকেই ফিরছে সেদিকে শরীরে ব্যথা করছে। স্মৃতি মনে মনে বলল, বাসর রাতে আদর করলো নাকি নির্যাতন, কিছুই তো বুঝতে পারছি না। সারা রাত নিজের শরীরের সমস্ত চাহিদা মিটিয়ে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর আমি শরীরের ব্যথায় লড়তে পারছি না। ভাবতে ভাবতে অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল। স্মৃতি ওয়াশরুম থেকে বের হয়ে নামাজ পড়তে গেল। নামাজ শেষে দুহাত তুলে মোনাজাতে বলল, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমি যেন আমার শ্বশুর শাশুড়ির মন জয় করে চলতে পারি, তাদের সেবা করতে পারি, আমার স্বামীর কথা মতো যেন চলতে পারি, তার সেবায় যেন সর্বদা নিজেকে উৎসর্গ করতে পারি, আমিন। জায়নামাজ তুলে নামাজের ঘর থেকে বের হতে সামনে শাশুড়ির সাথে দেখা। শাশুড়ি ববিতা মুচকি হেসে বলল, বোমা আমি খুব খুশি হলাম তোমাকে নামাজ পড়তে দেখে। স্মৃতি শাশুড়িকে সালাম করে বলল, মা আপনি আমার জন্য দোয়া করবেন। সজীব উঠেনি? না। আচ্ছা তুমি রুমে যাও, রেস্ট করো। আম্মা আমি নাস্তা তৈরি করি, আমাদের জন্য নাস্তা তৈরি করার মানুষ আছে, তুমি রুমে যাও বলে নিজের রুমের দিকে চলে গেল। স্মৃতিও তার বেডরুমের দিকে চলে গেল। রুমের ভেতরে সে বিছানায় উঠে শুয়ে পড়ল। সজীব টান দিয়ে বুকের উপর তুলে বলল, এত সময় কোথায় গিয়েছিলে? আমি নামাজ পড়তে গিয়েছিলাম। আপনি উঠুন, গোসল করে নামাজ পড়ুন, তার আগে একবার আদর করে নিন। দেখুন সারা রাত যথেষ্ট পরিমাণে আদর করেছেন, আমার শরীর জুড়ে প্রচন্ড ব্যথা করছে, একটু রেস্ট নিতে দিন। যা করার রাতে করবেন, আমার মন এখন চাইছে, আর রাত তো অনেক দূর বলেই আদর করতে লাগলো। স্মৃতি বারবার বোঝানোর চেষ্টা করলো, অনুনয় বিনয় করলো, কিন্তু সজীব কোনো বারণ শুনল না। স্মৃতির কোনো কথায় কর্ণপাত করলো না। সে তার মতো করে তার চাহিদা পূরণ করতে জোর করতে থাকলো। একটা সময় স্মৃতি আর বাধা দিল না। সজীব চরম উত্তেজনায় হুঁশ হারিয়ে ফেললো। স্মৃতি মা গো বলে চিৎকার দিয়ে উঠলো। সজীব স্মৃতির মুখ চেপে ধরলো। স্মৃতি প্রচন্ড ব্যথায় তলপেট চেপে ধরলো। স্মৃতির চিৎকার শুনে ববিতা দৌড়ে এসে সজীব স্মৃতির বেডরুমের সামনে দাঁড়িয়ে বলল, কি হলো বৌমা, চিৎকার দিলে কেন? সজীব মুখ চেপে রেখে মায়ের কণ্ঠ শুনে একটু ভয় পেয়ে আমতামতা করে বলল, না মা কিছু হয়নি, স্মৃতি তেলাপোকা দেখে ভয় পেয়েছে। ও আচ্ছা ঠিক আছে বলেই নিজের রুমের দিকে চলে গেল। সজীব মুখ থেকে হাত সরিয়ে বলল, কি এমন করেছি? এভাবে কেউ চিৎকার দেয়? স্মৃতির চোখের পানি ছলছল করছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে। আপনি এমন কেন করলেন? আমি ভীষণ ব্যথা পেয়েছি, আমার ব্লাড যাচ্ছে। বুঝলাম না, এতটুকুতেই ব্লাড যাচ্ছে? কি যে বলো না তুমি, বিশ্বাস করুন প্রচুর ব্লাড যাচ্ছে। সজীব মনে মনে বলল, এতটুকুতে ব্লাড আসার তো কথা না। স্মৃতি কি আমার সাথে নাটক করছে? আমাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে না তো? আবার কতটা মেয়ের কাছে গেলাম, এর চেয়ে কতটা কঠিন স্টাইলে ব্যবহার করলাম। ওরা তো দিব্যি কাজ শেষে হেসে খেলে বাসায় চলে গেল, কিন্তু স্মৃতি বলল, আমি উঠতে পারছি না, আমাকে একটু ধরে তুলবেন, আমি ওয়াশরুমে যাব। সজীব বলল, তুমি কি আমার সাথে নাটক করছো? সামান্য একটু ভিন্ন পদ্ধতি ব্যবহার করতেই তুমি উঠতেই পারছো না? ব্লাড যাচ্ছে, আমি যেন কাছে না আসি সেই উসিলা খুঁজছো তাই না? স্মৃতি সজীবের মুখে এমন কথা শুনে অবাক হয়ে কান্না করতে করতে বলল, আমার মায়ের কসম দিয়ে বলছি আমি কোনো মিথ্যে বলছি না, আমাকে একটু তুলুন, বিছানার চাদরে তা না হলে ব্লাড লাগবে, আমাকে ওয়াশরুমে নিয়ে চলুন। সজীব স্মৃতির কথা শুনে কোনো কথা না বলে স্মৃতিকে তুলে বিছানা থেকে নামিয়ে ওয়াশরুমের দিকে নিয়ে গেল। ওয়াশরুমের ভেতর ঢুকিয়ে দিয়ে সজীব বাহিরে দাঁড়িয়ে রইল। সজীব খানিকটা টেনশনে পড়ে গেল। হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকে ধপাস করে একটা শব্দ হলো। সজীব চমকে উঠল। রুমের ভেতর থেকে ববিতা বের হয়ে বলল, কি হয়েছে সজীব, কিসের শব্দ আসলো? সজীব কিছু না বলে ওয়াশরুমের ভেতর ঢুকে দেখলো স্মৃতি ওয়াশরুমে পড়ে আছে। ববিতা ওয়াশরুমের ভেতরে উকি দিয়ে স্মৃতিকে পড়ে থাকতে দেখে চমকে উঠে বলল, সজীব বোমার কি হলো? সজীব কোলে তুলে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। মেডিকেলের বেডে বেহুশ হয়ে শুয়ে আছে স্মৃতি। পাশে নার্স ডাক্তার চেক করছে। শাশুড়ি ববিতা স্মৃতির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পাশে সজীব। ডাক্তার বলল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, অল্পতে রক্তক্ষরণ বন্ধ হয়েছে, কিছু সময়ের মধ্যে রোগীর জ্ঞান ফিরবে, আর আপনি একটু আমার চেম্বারে আসুন তো বলেই ডাক্তার সাহেব কেবিন থেকে বের হয়ে গেল। সজীবও তার পেছনে চলে গেল। ডাক্তার বলল, বসুন। সজীব বসলো। ডাক্তার বলল, স্ত্রীটা কার? ডাক্তার এমন প্রশ্নে কিছুটা থতমত খেয়ে সজীব বলল, কি বলছেন ডাক্তার সাহেব, স্ত্রী তো আমার, রিপোর্ট তো বলছে আপনি সহবাসের নামে ধর্ষণ করেছেন। সজীব ডাক্তারের কথা শুনে কিছুটা ভয় পেয়ে আমতামতা করে বলল, কি বলছেন আপনি? আমি তো এমন কিছু করিনি। তাহলে কি করেছেন সেটাই বলুন, কেন জনিপথ ক্ষতবিক্ষত হলো? আসলে সত্যি কথা বলতে কি, আমি বিয়ের আগে বিভিন্ন পতিতালয়ে যাওয়া আসা করেছি, বিভিন্ন মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করেছি, তখন যেভাবে বিভিন্ন স্টাইলে আর কি বুঝেছি, আর বলতে হবে না। আসলে আমি বুঝতে
পারিনি, আমার ভুল হয়ে গেছে। তাই বলে ভুলেই গেলেন কোনটা আপনার স্ত্রী আর কোনটা বাহিরের মেয়ে? আজ সময় মতো মেডিকেলে না নিয়ে আসলে তো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। সজীব তার ভুলটা বুঝতে পারলো, চোখের পানি ছলছল করছে। ডাক্তারের হাত ধরে বলল, প্লিজ ডাক্তার সাহেব, আপনি যেভাবেই হোক আমার স্ত্রীকে সুস্থ করে তুলুন। আমি ভুল করেছি, আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিলাম। ডাক্তার বলল, আসলে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা আপনার মতো স্ত্রীকে ভোগের পণ্য মনে করে। আসলে আমাদের মন মানসিকতার পরিবর্তন করা প্রয়োজন। এমন সময় নার্স এসে বলল, স্যার, রোগীর জ্ঞান ফিরেছে। ডাক্তার বলল, আপনি যান, স্ত্রীর সাথে দেখা করে আসুন। সজীব খুশি মনে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে গেল। কেবিনে প্রবেশ করে বেডের কাছে এগিয়ে আসতে সজীবের মা বলল, আমি ডাক্তারের চেম্বারে গেলাম বৌমাকে কখন রিলিজ দিবে সেটা জানতে, তুমি বৌমার কাছে থাকো বলেই চলে গেল। সজীব স্মৃতির কাছে এসে হাতটি ধরে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। স্মৃতি সজীবের মুখের দিকে তাকিয়ে দেখলো সজীব কান্না করছে। সজীবের হাতটি টেনে মুখের কাছে নিয়ে আলতো করে কিস করে বলল, আমার কোনো অভিযোগ নেই আপনার প্রতি। আমি যদি মরে যেতাম তাহলেও কোনো অভিযোগ থাকতো না। হাসরের ময়দানে আপনার পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বলতাম, আমার স্বামীর চাহিদা পূরণ করতে গিয়ে আমার মৃত্যু হয়েছে। আপনি কি জানেন, স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্টি থাকে তাহলে স্ত্রীর বেহেশত নিশ্চিত। সজীব অবাক হয়ে স্মৃতির কথা শুনে স্মৃতিকে জড়িয়ে ধরে বলল, যে ভুল আমি করেছি সে ভুল যেন কোনোদিনও কোনো স্বামী তার স্ত্রীর সাথে না করে। প্রিয় ভিউয়ার্স, বাস্তব ঘটনা অবলম্বনে গল্পটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় আয়ুব মাহমুদ।